সেদিনের পর থেকে গভীর চিন্তায় ডুবে গিয়েছে জীবক। এই অস্থিরকর পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতেই হবে। জীবক সারাক্ষণ ভাবছে ওর পালক পিতা অভয়ের কথা। ঠিকই বলেছে পিতা, তার কিসের অভাব? তাও কত পরিশ্রম করে অভয়, আর পরিশ্রম করে সে সুনাম এবং সাফল্য দুটোই পেয়েছে। লোকজন ভুলেই গেছে যে অভয় একজন নটির ছেলে। এমনকি মগধের রাজপুত্র তার প্রধান পরিচয় নয়। সমগ্র জম্বুদ্বীপ তাকে চেনে এক অসাধারণ রথশিল্পী হিসাবে। আর চিনবে নাই বা কেন? কত বড় বড় মানুষের জন্য কত রকমের রথ বানিয়েছে অভয়, তার সীমা পরিসীমা নেই। কোনোটা 2 চাকা, কোনোটা 4 চাকা, কোনোটা আবার 8 চাকা, আবার কোনোটা 16 চাকা। বণিকরা এক ঘোড়ায় টানা দ্রুত গতির রথ পছন্দ করে। যুদ্ধের রথ আরও দ্রুতগামী। দরকার হলে সেই রথ নিয়ে লম্বা লাফও দেওয়া যায়। আর রাজাদের রথ হয় বিরাট বড়, কারুকাজ করা। রাজা বিম্বিসারের জন্য অভয় 7টা সাদা ঘোড়ায় টানা সাদা রঙের রথ বানিয়েছে, যেন শরৎকালের মেঘ। উজ্জয়িনীর রাজা প্রদ্যোতের জন্য অভয় বানিয়ে দিয়েছে 16টা কালো ঘোড়ায় টানা সোনার রথ। যখন সে রথ চলে মনে হয় মেঘের কোণে সোনালি সূর্যের ঝলক। বৎস রাজ্যের রাজা উদয়ন, তার জন্যেও অভয় 16 চাকার রথ বানিয়ে দিয়েছে। সেই রথের কারুকাজও দারুণ সুন্দর এবং দুর্লভ। কোশল দেশের রাজা প্রসেনজিৎ সে আবার একটু আয়েসি গোছের। এমনকি প্রসেনজিৎ খুবই মোটাসোটা এবং পেটুক। সে ভ্রমণও খুব পছন্দ করে। তার চাই বিরাট 3 তলা রথ, তাতে রানী, মন্ত্রী, পরিবার পরিজন সবাইকে নিয়ে বেড়াতে বেরোবে। অভয় প্রসেনজিৎকে তেমনই এক 3 তলা রথ বানিয়ে দিয়েছে। এছাড়া সাকেত, বিদেহ, চম্পা, বারাণসী থেকে কত যে রথের বরাত আসে তার ঠিক নেই। এত ভালো রথ বানানোর জন্য অভয়ের তাই প্রচুর সুনাম। রাজকুমার হিসাবে ওর পরিচয় সেই সুনামের কাছে ফিকে হয়ে গেছে। জীবক ভাবে তার পালক পিতা ঠিক কথাই বলেছে, তাকেও এমন কিছু করতে হবে। তাহলে লোকে তার জন্ম পরিচয় নিয়ে আর প্রশ্ন করবে না। মানুষ সেসব ভুলে গিয়ে জীবকের কৃতিত্ব, তার সাফল্য নিয়ে মেতে থাকবে, ওকে সম্মান জানাবে। কিন্তু কি করতে পারে জীবক? এই রাজপ্রাসাদ ওর কাছে জেলখানার মতো। ও পাগলের মতো জীবনের নতুন পথ খুঁজছে। যেভাবে হোক এই বদ্ধ আর যন্ত্রণাদায়ক পরিবেশ থেকে ওকে বের হতেই হবে। জীবক যখন দিনের পর দিন এমন চিন্তায় ডুবে আছে, তখনই রাজবাড়িতে এক ঘটনা ঘটল। রাজপ্রাসাদে উৎসব শুরু হয়েছে। রাজা বিম্বিসারের অনেক রানীর মধ্যে একজন হচ্ছে ছেল্লনা। ছেল্লনার 2 ছেলে, হল্ল এবং বিহল্ল। এই হল্ল আর বিহল্লকে রাজা বিম্বিসার পাঠিয়েছিলেন তক্ষশিলায় বিদ্যা শিক্ষার জন্য। ওরা তক্ষশিলায় 14 বছর শিক্ষা নিয়ে স্নাতক হয়ে ফিরেছে। রাজবাড়িতে চলছে তারই উৎসব। রাজবাড়ির সামনে বিশাল চত্বরে ওদের সংবর্ধনা দেবে রাজা। অভয়কে দিয়ে এক রূপোলি রথ বানিয়ে হল্ল বিহল্লকে উপহার দেওয়া হয়েছে। সম্বর্ধনা অনুষ্ঠানের পর ওই রথে চড়ে হল্ল বিহল্ল শোভাযাত্রায় বেরোবে। ওদের গায়ে সুন্দর এবং মূল্যবান সব সোনার অলংকার। গান্ধার থেকে আমদানি করা দামি অধোভাস পরেছে 2 ভাই। ওদের বুকে মিষ্টি গন্ধযুক্ত কুমকুম লেপে রয়েছে, আর গলায় ফুলের মালা। রাজগৃহের বাসিন্দারা ভিড় করেছে অনুষ্ঠান দেখবে বলে। লোকজন জয়ধ্বনি দিচ্ছে হল্ল বিহল্লের নামে। উৎসবের মধ্যে কালককে দেখে জীবক এগিয়ে যায়। সেখানে রাজপুরুষ, রানী, মন্ত্রীতে 6 লাভ।
কাছে গেলে কালক জীবককে বলে, আজকে আমি তোর সঙ্গে থাকতে পারবো না, বুঝলি? তুই দূরে সরে যা। এসব অনুষ্ঠানে তুই আমার ধারে কাছে আসার চেষ্টা করবি না। তোর মতো নটির ছেলের সঙ্গে ঘুরতে দেখলে মা আমাকে বকবে। তাছাড়া রাজবাড়ির অন্য মানুষদেরও মান সম্মান যাবে। তুই আজ আমার থেকে দূরে দূরে থাক, যা। কালকের কথা শুনে আজ জীবকের মন খারাপ হয় না, বরং ওর চোখ দুটো জ্বলে ওঠে। রাগে ক্ষোভে মুখ লাল হয়ে যায়। এত বড় অপমান, এর জবাব জীবক দেবেই। এই কালককেই একদিন ওর কাছে আসতে হবে। এই রাজবাড়ির অনুষ্ঠানে জীবককে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে হবে। সেরকম দিন এনেই ছাড়বে জীবক। এইভাবে অপমান করল কালক। জীবকের যতই রাগ হোক, ও কিন্তু কিছুই বলল না কালককে। কারণ জীবক জানে, যখনই ও উত্তেজিত হয়ে কোনো কঠিন কথা বলবে, সঙ্গে সঙ্গে কালক সে কথা রাজমাতার কানে তুলে দেবে। তাতে জীবককে কোনো শাস্তির মুখে পড়তে হতে পারে, আর পিতা অভয়েরও সম্মান নষ্ট হবে। তাই জীবক চুপ করে দাঁতে দাঁত চেপে বেরিয়ে আসে রাজবাড়ির অনুষ্ঠানের হৈহট্টগোল থেকে। অভয় ভবনে ফিরে অনেকক্ষণ নিজের শয্যায় উপুড় হয়ে পড়ে থাকে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারে না। বারবার কালকের অপমান ওকে কাঁটার মতো বিঁধতে থাকে। হল্ল বিহল্লের মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে। কি সম্মান, কি কদর, কি আপ্যায়ন! আর যখনই এটা ভাবছে জীবক, সেই মুহূর্তেই চিন্তাটা ওকে ধাক্কা দেয়। হল্ল বিহল্লের এত কদর কেন? শুধু ওরা রাজার ছেলে বলে? না, শুধু সেজন্য না। জীবকের পিতা অভয় রাজার ছেলে, তবু ওর কদর অসাধারণ রথ বানানোর জন্য। সেরকমই হল্ল বিহল্লের এত কদর কারণ ওরা তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে এসেছে। তক্ষশিলা। হঠাৎই উপায় খুঁজে পায় জীবক। ওকেও তক্ষশিলার স্নাতক হতে হবে, আর সেখানে গিয়ে ওকে এমন বিদ্যা শিখতে হবে যার জন্য শুধু মগধ না, সমগ্র জম্বুদ্বীপ জীবকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। জীবক মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, হ্যাঁ, তক্ষশিলায় যাবেই। কিন্তু কিভাবে? জীবকের কাছে তো কোনো অর্থকড়ি নেই। একমাত্র পিতা অভয় যদি ওকে তক্ষশিলায় যাওয়ার ব্যবস্থা করে দেয়, তবেই ও যেতে পারবে। রাতের বেলায় রাজবাড়ির অনুষ্ঠান সেরে নিজের ভবনে ফেরে অভয়। শার্দুল ছুটে এসে প্রভুর পাদুকা খুলে দেয়, রূপোর ঘটিতে জল এনে পা ধুইয়ে দেয়। অনেক ফল ফলাদি, মিষ্টি আর সুরা নিয়ে আসে উদুম্বরিকা। ঠিক সেই সময় অভয়ের কক্ষের দরজার মুখে এসে দাঁড়ায় জীবক। জীবককে দেখে তাকে কাছে ডাকে অভয়। কি ব্যাপার জীবক, কিছু বলবে? জীবক গুটি গুটি পায়ে পিতার কাছে এগিয়ে আসে। অভয় আবার বলে, কি হয়েছে তোমার পুত্র? আজ রাজভবনের অনুষ্ঠানেও তোমাকে দেখতে পেলাম না, কোনো সমস্যা? জীবক কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, আমার কিছু বলার আছে পিতা। অভয় জীবকের মাথায় হাত বুলিয়ে স্নেহ মাখা গলায় বলে, বলো পুত্র, কি বলার আছে তোমার? জীবক বলে, পিতা, আমি তক্ষশিলায় যেতে চাই। সেখানে গিয়ে কোনো বিদ্যা শিখব, স্নাতক হব। অভয়ের কপালে ভাঁজ পড়ে। ভুরু কুঁচকে অভয় বলে, তোমার হঠাৎ এই ইচ্ছার কারণ কি? জীবক আবারও চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, পিতা, আজও কালুগা আমাকে অপমান করেছে। আমাকে বলেছে এই সব উৎসব অনুষ্ঠানে আমি যেন ওর ধারে কাছে না যাই, তাতে নাকি রাজবাড়ির লোকেদের মান সম্মান থাকবে না। অভয়ের মুখ ব্যথায় কাতর হয়ে যায়। ও বলে,
আমাকেও দীর্ঘদিন এমন অপমান সহ্য করতে হয়েছে জীবক। আমি জানি এ কি যন্ত্রণা। জীবক অস্থির হয়ে বলে, কিন্তু এখন তো আপনাকে কেউ অপমান করে না, কারণ আপনার যোগ্যতা। আমিও আপনার মতো কোনো বিদ্যায় বিশেষ পারদর্শী হতে চাই, যাতে মানুষ আপনার মতো আমাকেও সম্মান জানায়। অভয় কিছু সময় চিন্তা করে, তারপর বলে, না পুত্র, আমি তোমাকে তক্ষশিলায় যাওয়ার অনুমতি দিতে পারছি না। জীবক আঁতকে ওঠে। কেন পিতা? অভয় তার কেদারায় পিঠ ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক কারণ আছে। প্রথমত, এই পৃথিবীতে আমি তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি পুত্র। এই পৃথিবী খুব কঠিন জায়গা। অত দূরে তুমি থাকবে, তাতে যদি তোমার কোনো ক্ষতি হয়, কেউ শত্রুতা করে, তোমার প্রাণ নাশের আশঙ্কা তৈরি হয়, আমি তো কিছুই করতে পারবো না পুত্র। আর এই দুশ্চিন্তায় আমি শেষ হয়ে যাব। তাছাড়া দীর্ঘদিন তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে, তাই আমি অনুমতি দিতে পারছি না। জীবক মরিয়া হয়ে বলে, আপনি তোমাকে ভালোবাসেন, তাহলে আমার মঙ্গলের জন্য এইটুকু ঝুঁকি আপনি নিতে পারবেন না পিতা? হ্যাঁ, সে না হয় আমি চেষ্টা করলাম, কিন্তু তোমাকে তক্ষশিলায় যাওয়ার অনুমতি না দেওয়ার আরও কারণ আছে পুত্র। আর কি এমন কারণ পিতা? রাজা বিম্বিসার, তিনি আমাকে তোমার লালন পালনের অনুমতি দিয়েছেন। বারবার আমি তার কাছে তোমার বিষয় নিয়ে যেতে পারি না, আর গেলেও আমার বিশ্বাস তোমাকে বিদ্যাশিক্ষার জন্য তক্ষশিলায় যাওয়ার বৈধ অনুমতি তিনি আমাকে কিছুতেই দেবেন না। জীবক সামান্য শক্ত গলায় জিজ্ঞেস করে, আর যদি রাজার অনুমতি ছাড়াই আমি তক্ষশিলায় গিয়ে স্নাতক হয়ে ফিরে আসি, তখন কি হবে? অভয় হতাশ মুখে মৃদু হাসে। স্নাতক হয়ে এসে পড়লে আলাদা কথা, তখন তোমার গুণই শেষ কথা বলবে, কিন্তু এখনো তো তুমি তা হওনি। দুঃখিত জীবক, কিছুতেই তোমার তক্ষশিলায় যাওয়া হবে না। মাথা নিচু করে ধীরে ধীরে অভয়ের ঘর থেকে বেরিয়ে যায় জীবক।